আসসালামু আলাইকুম। 21 নম্বর টিউটোরিয়ালে সেলস ব্লকের আন্ডারে ফরম্যাট কমান্ডের ভিতরে যে সেল সাইজ, ভিজিবিলিটি এবং অর্গানাইজ শিট নামে 3টি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির আন্ডারে যে কমান্ডগুলো এটি নিয়ে বিস্তারিত কথা বলেছি। আজকে কথা বলবো সর্বশেষ যে এখানে ক্যাটাগরিটি, সেটি হচ্ছে প্রোটেকশন। এবং এই প্রোটেকশনের আন্ডারে এখানে 3টি কমান্ড দেওয়া আছে, একটি হচ্ছে প্রোটেক্ট শিট, একটি লক সেল আর একটি হচ্ছে ফরম্যাট সেল। এই 3টি কমান্ড নিয়ে আজকে কথা বলবো। যদিও এই কমান্ড 3টি আমি স্কিপ করে পরের টিউটোরিয়ালে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, কারণ এই প্রোটেকশনের যে কমান্ডগুলো এটি নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। এখানে যখন আমি রিভিউ মেনুর আন্ডারে কথা বলবো তখন কিন্তু আমি এখানে প্রোটেক্ট শিট এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আজকে যেহেতু এখানে পর্যায়ক্রমে এই প্রোটেক্ট শিট নামক যে কমান্ডটি এটি এসেছে, এটির একটি সংক্ষিপ্ত আলোচনা করেই আমি পরের টিউটোরিয়ালে অটোসাম বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই প্রোটেকশন যে ক্যাটাগরিটি, এর আন্ডারে প্রোটেক্ট শিট, লক সেল এবং ফরম্যাট সেল, এই 3টি বিষয় কেন এখানে কিভাবে কাজ করে সেটি আমরা এখন জানব। সর্বশেষ যে কমান্ডটি সেটি হচ্ছে ফরম্যাট সেল। ফরম্যাট সেল নিয়ে আমরা কিন্তু বহুবার কথা বলেছি, কারণ বিভিন্ন সময় আমরা এখানে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, এই প্রত্যেকটা গ্রুপে কথা বলার সময় কিন্তু আমাদের এই ফরম্যাট সেল কমান্ডটি নিয়ে কথা বলতে হয়েছে। এখন আবার এই ফরম্যাট কমান্ডের আন্ডারেও ফরম্যাট সেল দেওয়া আছে, কারণ এখানে আমরা যদি ফরম্যাট সেল এই কমান্ডটিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটি আমাদের ডায়লগ বক্স আসতেছে, এবং এই ডায়লগ বক্সটার সাথে আমরা কিন্তু পূর্বে অনেকবার পরিচিত হয়েছি। এই ডায়লগ বক্সের আন্ডারে এখানে কয়েকটি ট্যাব দেখা যাচ্ছে। আমরা কিন্তু নাম্বার ট্যাবের আন্ডারে এই যে কমান্ডগুলো আছে সেটি কিভাবে ব্যবহার হয় কিছু কমান্ড নিয়ে আমরা পূর্বে কথা বলেছি, অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলেছি, ফন্ট নিয়ে তো অনেকবার বলেছি, বর্ডার, ফিল, এগুলো নিয়েও কথা বলেছি। কিন্তু সর্বশেষ যে ট্যাবটি আছে সেটি হচ্ছে প্রোটেকশন, এবং এই প্রোটেকশন ট্যাবটি এখানে থাকার কারণেই কিন্তু আবারও এখানে এই ফরম্যাট সেল নামক যে কমান্ডটি সেটি কিন্তু এই ফরম্যাট কমান্ডের আন্ডারে চলে এসেছে। তো এখানে প্রোটেকশন যে ট্যাব, এর আন্ডারে দুইটি এখানে অপশন দেখা যাচ্ছে। একটি অপশন হচ্ছে লকড, আর একটি অপশন হচ্ছে হিডেন। লকড যে অপশনটি, এটিতে কিন্তু এটি টিক মার্ক দেওয়া আছে, এবং হিডেন যে লেখাটি আছে এর পাশের যে বক্সটি, এটিতে টিক মার্ক দেওয়া নেই। এটি বাই ডিফল্ট কম্পিউটারে যখন আমরা মাইক্রোসফট এক্সেলের ফাইল খুলব তখন অবশ্যই আমরা প্রত্যেকটি সেল কিন্তু এই লকড অবস্থায় দেখতে পাবো। লকড এই লেখাটির পাশে টিক মার্ক দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটি সেল এখন এই শিটটিতে যতগুলো সেল আছে এই সেলগুলো, সব সেলগুলো কিন্তু এখন লকড অবস্থায় আছে। এই লকড থাকা অবস্থায় আমরা যদি ফরম্যাট কমান্ডের আন্ডারে প্রোটেক্ট শিট নামক যে কমান্ডটি আছে এই কমান্ডটিতে ক্লিক করি, তাহলে আবার কিন্তু আমরা এরকম একটি ডায়লগ বক্স দেখতে পাবো, এবং যেখানে প্রোটেক্ট শিট এবং এখানে একটি টিক মার্ক দিয়ে পাশে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কশিট অ্যান্ড কন্টেন্ট অফ লকড সেল, অর্থাৎ এখানে যে সেলগুলো লকড অবস্থায় আছে সেগুলোতে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করা যাবে এই শিটটিতে, শুধুমাত্র এই শিটটি। এই শিট 1 যে আমরা এখন অ্যাক্টিভ অবস্থায় আছি, শিট 1-এ যে কন্টেন্টগুলো আছে এবং যে সেলগুলো লকড অবস্থায় আছে শুধুমাত্র সেগুলো কিন্তু আমরা এখানে প্রোটেক্ট করতে পারবো। এই অবস্থায় যদি আমরা এখানে ওকে ক্লিক করি, তাহলে যেটি হবে সেটি হলো যে এখানে যে সেলগুলো লকড অবস্থায় আছে, আমরা জানি এখানে প্রত্যেকটি সেল কিন্তু লকড অবস্থায় আছে, এই অবস্থায় আমাদের প্রত্যেকটি সেল এখন প্রোটেক্ট অবস্থায় আমরা কিন্তু নিয়ে গেলাম, কারণ প্রোটেকশনে আমরা ক্লিক করেছি এবং এটি প্রোটেক্ট করেছি। এটির উপকারিতা হলো যে আমরা যদি এই ফাইলটি কোথাও রেখে বাইরে চলে যাই, এই সময় যদি কেউ চিন্তা ভাবনা করে যে আমাদের কোনো ডাটা এখানে পরিবর্তন করে রাখবে, সেটি কিন্তু আর সম্ভব না। যেমন এখানে শামীম লেখা আছে, এটি যদি আমি পরিবর্তন করে আমি আমার নাম লিখতে যাই, যেমন ধরুন লিখলাম আই, দেখুন ইসমাইল লেখা শুরু করার আগেই এখানে আমাকে একটি ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিংটি হচ্ছে এই যে দ্য সেল অর চার্ট দ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ প্রোটেক্টেড অ্যান্ড দেয়ার ফর রিড অনলি, অর্থাৎ যে সেলটি বা চার্টটি আমি পরিবর্তন করতে চাই সেই সেলটি এখানে প্রোটেক্টেড অবস্থায় আছে, মানে এখানে আমি কোনো পরিবর্তন করতে পারবো না। দেয়ার ফর, সেই কারণে রিড অনলি, এটি শুধুমাত্র আমি পড়তে পারবো, বাট এটি মডিফাই করতে পারবো না। তাহলে কি হবে, পরে কিন্তু লেখা আছে টু মডিফাই এ প্রোটেক্টেড সেল অর চার্ট, যদি আমি এই প্রোটেক্টেড সেল বা চার্টগুলোকে মডিফাই করতে চাই, ফার্স্ট রিমুভ প্রোটেকশন ইউজিং দ্য আনপ্রোটেক্ট শিট কমান্ড, তাহলে আমাকে এই আনপ্রোটেক্ট শিট কমান্ড যে আছে এখানে এই ফরম্যাট কমান্ডের আন্ডারে, সেটিতে ক্লিকের মাধ্যমে আগে আমাকে এটিকে আনপ্রোটেক্ট করে নিতে হবে। যেমন আমরা যদি এটিকে এখন যদি কিছু লিখতে যাই, তাহলে আমাদের যা করতে হবে সেটি হলো যে আবার আমাদের ফরম্যাট নামক কমান্ডটিতে ক্লিক করতে হবে। ক্লিকের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনপ্রোটেক্ট শিট নামে নতুন একটি কমান্ড এখানে কিন্তু শো করাচ্ছে। আগে এখানে ছিল প্রোটেক্ট শিট, এখন হয়ে গেল আনপ্রোটেক্ট শিট। এখন যদি আমরা এই আনপ্রোটেক্ট শিটে ক্লিক করি,
তাহলে আমাদের এই শীটটি পূর্বের অবস্থায় কিন্তু ফিরে গেছে। এখন আমরা যেখানে যা খুশি আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। যেমন এখানে শামীম লেখা আছে, এখানে আমরা যদি ইসমাইল লিখি এবং এখানে হুসাইন লিখি, তাহলে যথারীতি আমার কিন্তু ইসমাইল হুসাইন লেখাটি পরিবর্তিত হয়েছে এবং এই লেখা দুটো লেখার সঙ্গে সঙ্গে ফুল নেমের এখানে ইসমাইল হোসেন এবং ইমেল অ্যাড্রেসের এখানে ismailhosen@ismail.com এটি কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তিত হয়েছে, কারণ এই দুই জায়গায় আমার কিন্তু ফর্মুলা দেয়া আছে। কারণ আমি শুধুমাত্র এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখব, ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, এটি আমি বানিয়ে রেখেছি। এ অবস্থায় আমার যদি মনে হয় যে তাহলে এই আনপ্রোটেক্ট শিটে ক্লিকের মাধ্যমে যদি এটি ওপেন হয় বা এটি আনপ্রোটেক্টেড করা যায়, তাহলে তো যে কেউ এটি করতে পারবে। সেক্ষেত্রে আমার এই ফাইলটির সেফটি কোথায়? এটি আসলে তো আমি রেখে বাইরে গেলে যারা একটু জানে কম্পিউটার সম্পর্কে তারা তো আনপ্রোটেক্ট শিটে ক্লিকের মাধ্যমে এটি আনপ্রোটেক্ট করবে। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে সেটি হলো যে আমরা যদি এই শিটটিকে আবারও যদি আমরা প্রোটেক্টেড করতে চাই, আমাদের যেতে হবে ফরম্যাট থেকে প্রোটেক্ট শিট, এবং প্রোটেক্ট শিটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো। এখানে এটি একটি গোপন পাসওয়ার্ড আমরা দিব। তো এখানে যেহেতু আমি শুধুমাত্র বোঝানোর জন্য এটি ভিডিওটি বানাচ্ছি, সেজন্য আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5, এরকম একটি পাসওয়ার্ড দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কনফার্ম পাসওয়ার্ড নামে আলাদা আরেকটি কিন্তু টেক্সট বক্স এসেছে, যেখানে আমরা এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি আমাদের এখানে আবার লিখতে হবে। তাহলে আবার আমরা 1 2 3 4 5 লিখে যদি আমরা ওকে করি, তাহলে আমাদের শিটটি কিন্তু প্রোটেক্টেড হয়েছে। এখন যদি কেউ এখানে কিছু লিখতে যায়, যেমন আগের বার আমরা চেষ্টা করেছিলাম, এখানে ফরিদ আহমেদ লিখতে গেলাম, তাহলে আবার কিন্তু আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে এই শিটটি প্রোটেক্টেড আছে, এখানে শুধুমাত্র এটি রিড অনলি, এটি কিন্তু পড়া যাবে বাট লেখা যাবে না। তাহলে সেক্ষেত্রে যদি কেউ এটি আনপ্রোটেক্ট করার ট্রাই করে, যেমন এখানে ফরম্যাটে গিয়ে যদি এখানে আনপ্রোটেক্ট শিট এই কমান্ডটিতে ক্লিকের মাধ্যমে এই শিটটিকে আনপ্রোটেক্ট করার জন্য চেষ্টা করে, তাহলে আমরা একবার করেই দেখি। এই আনপ্রোটেক্টেড শিট এখানে ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু এটি টেক্সট বক্স এরকম পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু পাশে লেখা দেখাচ্ছে যে এখানে পাসওয়ার্ড লিখতে হবে। এই জায়গায় যদি আমরা শুদ্ধ পাসওয়ার্ড না লিখে অশুদ্ধ পাসওয়ার্ড লিখি, তাহলে কিন্তু এটি কখনোই আমাদের আনপ্রোটেক্টেড হবে না এবং এই কন্টেন্টগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে আমরা একটু ভুল পাসওয়ার্ড দিয়ে দিই, ভুল পাসওয়ার্ড 6 4 5 4 3 2 1 লিখে যদি আমরা ওকে করি, তাহলে ওকে করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদেরকে একটু ওয়ার্নিং দিচ্ছে যে দ্য পাসওয়ার্ড ইউ সাপ্লাইড ইজ নট কারেক্ট। আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি এটি কোনো শুদ্ধ পাসওয়ার্ড নয়। তার মানে আমরা কিন্তু শুদ্ধ পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত এখানে কিন্তু আর কোনো পরিবর্তন করতে পারবো না। তো এই অবস্থায় আমরা চলে যাই আবার ফরম্যাট থেকে প্রোটেক্ট শিটে। এখানে গিয়ে যদি আমরা শুদ্ধ পাসওয়ার্ড দিই, শুদ্ধ পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই শিটটি কিন্তু আনপ্রোটেক্টেড হয়েছে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো যেখানে যা খুশি আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। যেমন এখানে লেখা আছে সিকান্দার বাদশাহ, আমরা যদি এটি পরিবর্তন করে লিখি মিনহাজুল ইসলাম আমরা কিন্তু লিখে দিতে পেরেছি এবং এখানে যথারীতি কিন্তু মিনহাজুল ইসলাম লেখার সাথে সাথেই ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস কিন্তু চলে এসেছে। তাহলে আমরা যেটি জানলাম যে সেলগুলো মাইক্রোসফট এক্সেলের যে সেলগুলো সেগুলো বাই ডিফল্ট লকড অবস্থায় থাকে এবং আমরা এটি লকড অবস্থায় থাকা অবস্থায় যদি আমরা প্রোটেক্ট শিটের মাধ্যমে যদি আমরা প্রোটেক্ট করি, এটি পাসওয়ার্ড দিয়েও করতে পারি কিংবা পাসওয়ার্ড ছাড়াও করতে পারি। যদি আমরা প্রোটেক্ট করি তাহলে এই শিটের আর কোনো কিছু কিন্তু কোনো কন্টেন্ট আর কেউ পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না এটিকে আনপ্রোটেক্ট করা হয়। এটি গেল প্রোটেকশন আর আনপ্রোটেকশনের যে বিষয়টি সেটি। আচ্ছা, এই অবস্থায় আমরা যেটি দেখব সেটি হলো যে লকড সেল থাকার সময় যে আমরা এটিকে যে প্রোটেক্ট করেছি সেটির সুবিধা কি, আর এই সেলগুলো আনলক থাকার সময় কীরকম সুবিধা। যেমন আমরা যদি চাই যে আমার ফুল নেমের এখানে যা দেয়া আছে, এখানে ফর্মুলাগুলো দেয়া আছে, এগুলো যেন কেউ চেঞ্জ করতে না পারে, ইমেল অ্যাড্রেসের এখানে যে ফর্মুলাগুলো দেয়া আছে এগুলো যেন কেউ চেঞ্জ করতে না পারে, কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেজিগনেশনে যেগুলো আছে এগুলো যেন সবাই পরিবর্তন করতে পারে, কারণ এগুলো আমার পরিবর্তন করতে হইতে পারে অফিসিয়াল কাজে বা যে কোনো কাজে, কিন্তু আমি ফর্মুলাটি বারবার পরিবর্তন করতে চাই না, বা ফর্মুলার ঘরে কেউ কোনো কিছু নষ্ট করে দেখ, কিছু লেখার কারণে আগের ফর্মুলাটি নষ্ট হয়ে যাক, এটি কিন্তু আমি চাই না। সেক্ষেত্রে আমার যা করতে হবে, যে সেলগুলোতে আমি পারমিশন দিতে চাই সেই সেলগুলোকে আমার আনলক করে দিতে হবে। আনলক করার জন্য আমাকে এই পুরো যে মনে করেন যে আমি এই সেলগুলো আনপ্রোটেক্টেড রাখতে চাই, সেক্ষেত্রে এই সেলগুলো সিলেক্ট করা অবস্থায় আমার যেতে হবে ফরম্যাট থেকে লক সেল নামক যে কমান্ডটি আছে এটিতে আমার একবার ক্লিক করে নিতে হবে। তাহলে আমার এই সেলগুলো কিন্তু সব আনলক হয়ে গেল, এগুলো কিন্তু এখন লকড অবস্থা নেই। এটি দেখতে পারি আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে
ফরম্যাট সেল এই অপশনটিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে টিক মার্কটি ছিল সেটি কিন্তু আর এখন দেখাচ্ছে না। একইভাবে আমরা এই লাস্ট যে কলামটি আছে এই সেলগুলো আমরা আনপ্রোটেক্টেড রাখবো। তাহলে এখানেও আমরা সিলেক্ট করে নিয়ে যাব ফরম্যাট থেকে লক সেল এই কমান্ডটিতে একবার ক্লিক করলে এটিও কিন্তু আমাদের এখন আনলক হয়ে গেছে। এই অবস্থায় আমরা যদি ফরম্যাট কমান্ডের আন্ডারে প্রোটেক্ট শিট নামক যে কমান্ডটি আছে এটিতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যদি একটি পাসওয়ার্ড দিয়ে দেই 1 2 3 4 5 দিয়ে যদি আমরা ওকে করি, আবার যদি এখানে 1 2 3 4 5 এটি একই রকম দিতে হবে, এখানে যে পাসওয়ার্ডটি দেব সেটি এখানে দিতে হবে, দিয়ে যদি আমরা ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই শিটটি কিন্তু প্রোটেক্টেড হয়েছে। যেমন আমরা যদি ফুল নেমের এই সেলগুলোতে কিছু লিখতে যাই, যেমন এফ লিখলাম, দেখেন লেখার সঙ্গে সঙ্গে এই আগের ওয়ার্নিংটি দেখাচ্ছে এটি রিড অনলি, এটি কিন্তু এখানে কিছু লিখতে পারবো না। বাট আমরা এখানে কিন্তু পরিবর্তন করতে পারবো। যেমন এখানে খোকা মিয়া আছে, এখানে খোকা যেখানে লেখা আছে এখানে যদি লিখি সাইফুল ইসলাম, সাইফুল আলম লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে এখানে আমরা পরিবর্তন করতে পেরেছি। এবং এই ফুল নেম এবং ইমেল অ্যাড্রেসের যে দুইটি যে কলামে যে আমরা ফর্মুলাগুলো দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু এগুলো পরিবর্তিত হয়েছে। বাট এই দুইটি কলামে আমরা কিন্তু আর কিছু লিখতে পারবো না যতদূর আমরা সিলেক্ট করেছিলাম। এবং এইখানে যে ডেজিগনেশন এটা কিন্তু আমরা ম্যানেজার থেকে আমরা যদি এখানে সুপারভাইজার করে দেই সেটিও কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো, কারণ আমরা কিন্তু এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেজিগনেশন এই সেলগুলো কিন্তু আমরা আনলক করে দিয়েছিলাম। বাট আমরা যদি এখানে বাইরে কোনো কিছু লিখতে যাই ফাঁকা জায়গায় তখনও কিন্তু একই রকম ওয়ার্নিং দেখাবে যে না এখানে আপনি লিখতে পারবেন না, শুধুমাত্র এটি তখনই লিখতে পারবেন যখন আপনি একে আনপ্রোটেক্টেড করবেন। তা আনপ্রোটেক্টেড তো নাই, এখন আনপ্রোটেক্টেড নাই, এখন প্রোটেক্টেড অবস্থায় আছে, কিন্তু আমাদের এই তিনটি কলামের এই সেলগুলো কিন্তু আমাদের আনপ্রোটেক্ট অবস্থায় আছে। নেক্সট যেটি বলবো, এটি যে আনপ্রোটেক্টেড আছে কিন্তু এখানে কিন্তু আমরা ক্লিক করতে পারতেছি এবং ক্লিক করার কারণে এখানে কিন্তু ফর্মুলাটি শো করাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এখানে আমি কি ফর্মুলা ইউজ করেছি এখানে যেন সেটি কেউ দেখতে না পারে। সেটি আমি কি করব, এখানে আমার ফর্মুলাটি এখানে যেন কেউ দেখতে না পারে, এখানে ক্লিক করার কারণেই তো দেখা যাচ্ছে। আর এখানে যদি ক্লিক করতে না পারে তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না। সেটি আমি কিভাবে করব, সেটি করার জন্য যেটি করতে হবে এই শিটটিকে আগে আনপ্রোটেক্ট করে নেই। ফরম্যাট থেকে আনপ্রোটেক্ট শিট থেকে পাসওয়ার্ড 1 2 3 4 5 দিয়ে আমরা ওকে করি, তাহলে শিটটি আনপ্রোটেক্টেড হয়ে গেল। আনপ্রোটেক্ট হওয়ার পরে আবার আমরা একই কাজটি করব, ফরম্যাট থেকে প্রোটেক্ট শিট থেকে এরকম ডায়লগ বক্সটি আসলেই এখানে যে ফার্স্ট যে টিক মার্ক দেওয়া আছে সিলেক্টেড লক সেল, এখানে যে টিক মার্কটি আছে এটি তুলে দিয়ে এখানে যদি আমরা একটি পাসওয়ার্ড 1 2 3 4 5 এবং অ্যাগেইন আমরা 1 2 3 4 5 দিয়ে এটিকে ওকে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক হচ্ছে, এখানে ক্লিক হচ্ছে, বাট এখানে কিন্তু আর ক্লিক হচ্ছে না। এই দুইটি কলামে কিন্তু আর ক্লিক হচ্ছে না, কিন্তু এখানে ক্লিক হচ্ছে। যেমন আমরা যদি এখানে সাইফুল যেখানে লেখা আছে এখানে যদি লিখি এখন মামুন খান, এখানে যদি আমি মামুন খান লিখি এবং ট্যাব দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সিলেক্টেড এরিয়া কিন্তু একদম ডেজিগনেশনে চলে যাচ্ছে, এই দুইটি কিন্তু আর আমার সিলেক্ট হচ্ছে না। আমি এখানে আবার রেখে দেখাই, এখানে থাকা অবস্থায় ট্যাব, অ্যাগেইন ট্যাব দিলে কিন্তু আমার এখানে আসতেছে, বাট এই কলাম দুটি কিন্তু আমার স্কিপ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আর কোনোভাবেই আমার ক্লিক করা সম্ভব না। ইভেন এই ফাঁকা জায়গাগুলিতেও কিন্তু আর ক্লিক হবে না। এটি আপনারা প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখবেন যে ফাঁকা জায়গাগুলোতেও ইভেন এই নাম্বারগুলোর ঘরেও কিন্তু আমি আর ক্লিক করতে পারতেছি না। বাট এই তিনটি যে কলাম আছে এই কলাম তিনটি যে সেল কয়টিতে আমাদের পারমিশন আছে শুধুমাত্র আমরা সেই কয়টি কিন্তু এখানে পরিবর্তন করতে পারতেছি, কিংবা সেগুলোতে আমরা কিন্তু ক্লিক দিয়ে সেখানে কিছু লিখতে পারতেছি। তাহলে এই হলো আমাদের কিন্তু প্রোটেক্ট শিটের দ্বিতীয় যে অপশনটি আমরা টিকমার্ক তুলে দিয়ে যেটি দেখালাম সেটি কিন্তু খুবই ইউজফুল। এখন কিন্তু এখানে ক্লিক করে কেউ আর এখানে এই ফর্মুলাটি দেখার কোনো কারো কোনো আর সাধ্য হবে না যে এখানে কি ফর্মুলা আছে সেটি আমরা দেখে নেব, সেটি কিন্তু আর সম্ভব না। এবং এখানে ক্লিক করে ফর্মুলাটি পরিবর্তন করাও কিন্তু কারো পক্ষে সম্ভব না। এটি আমরা এখানে এমনভাবে করেছি যে শিটটি প্রোটেক্টেড থাকলো এবং এখানে ফর্মুলাগুলোও আমাদের প্রোটেক্টেড থাকলো এবং আলাদা কোথাও কিন্তু ক্লিক করার কোনো এখানে কোনো আর সুযোগ নেই। এই ভিডিওটি বানানো হয়েছে যে কারণে সেটি হলো যে আমি যেহেতু এটিকে স্কিপ করতে চেয়েছিলাম, এই প্রোটেকশন নামক যে ক্যাটাগরিটি আছে এর আন্ডারে যে তিনটি কমান্ড এটি কিন্তু আমি স্কিপ করে গিয়েছিলাম প্রায়, কারণ এটি আমি রিভিউ মেনুর যখন কথা বলবো রিভিউ মেনু নিয়ে তখন কিন্তু আমি এই তিনটি নিয়ে বিস্তারিত কথা বলবো। এখন আমি সংক্ষিপ্ত এই ভিডিওটি এই কারণে তৈরি করে দিলাম কারণ এরই মধ্যে 21 নম্বর ভিডিওতে একটি কমেন্ট এসেছে যেটি করেছেন
ফজলুল হক ভাই ময়মনসিংহ সদর এখান থেকে করেছেন, ইনি এএসআই বাংলাদেশ পুলিশ। ইনি বলেছেন, ইসমাইল ভাই আপনার এই ভিডিওটি দেখার পর থেকে হোম সেল ফরম্যাটের আওতাধীন থাকা বিভিন্ন কমান্ড যেমন সেল সাইজ, ভিজিবিলিটি, অর্গানাইজ শিট সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। তবে অর্গানাইজ শিটের পরে থাকা প্রোটেকশন এর 3টি কমান্ড যেমন প্রোটেক্ট শিট, লক সেল এবং ফরম্যাট সেল রয়েছে, এই 3টি কমান্ডের মধ্যে লক সেল সম্পর্কে কিছুই বুঝতে পারছি না। এই বিষয়ে ভিডিও টিউটোরিয়াল চেয়ে আপনার মেইল করা হয়েছে। ইনি আমাকে একটি ইমেইলও পাঠিয়েছেন এই বিষয়ে। উনি এই প্রোটেক্ট শিট, লক সেল এবং ফরম্যাট সেল নিয়ে জানতে চেয়েছেন এবং ইনি বলছেন যে একটা ভিডিও আপলোড করলে ইনি খুশি হবেন। এটি লিখেছেন, আবার নিচে ওনার নাম লিখেছেন ফজলুল হক, এএসআই, রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহ। তো আমি ফজলুল হক ভাইকে ভাইয়ের সম্মানেই মূলত আজকের এই টিউটোরিয়ালটি বানিয়েছি। এটি যদিও সংক্ষিপ্ত, তারপরেও আমার মনে হয় যে আপনাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত শিট প্রোটেক্ট করার জন্য, অফিসিয়াল কোনো শিট প্রোটেকশন দেওয়ার জন্য কিংবা ব্যবসায়িক কোনো শিট প্রোটেকশন দেওয়ার জন্য এটি আপনারা অতি সহজে ইউজ করতে পারেন এবং এটি ইউজ করার কারণে মূল্যবান অনেক তথ্য হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, বা কোনো ফর্মুলা যেটি আপনি অনেক কষ্ট করে লিখেছেন সেটি হঠাৎ করে কেউ নষ্ট করে দিতে চাইলেও দিতে পারবে না। যেমন আমি আমার একটি ছোট্ট প্রজেক্ট আমি এই আলোচনার জন্য করেছি। সেটি হলো যে ধরুন আমার একটি কম্পিউটারের, ল্যাপটপের একটি দোকান আছে, ছোট্ট একটি শোরুম আছে। সেটির জন্য আমি একটি ইনভয়েসের জন্য আমি একটি শিট শুধু দেখানোর জন্য বানিয়েছি। এটি পরবর্তী সময় আমরা এটি বিস্তারিত জানব। এখানে ইনভয়েস নামে আমি কিন্তু একটি ট্যাব বানিয়েছি। আমরা যদি এই ইনভয়েস যে ট্যাবটি এটিতে ক্লিক করি তাহলে এরকম আমি দেখতে পাচ্ছি, এটি হুসাইন মাল্টিমিডিয়া। আমার নাম যেহেতু ইসমাইল হোসেন, আমি এটার সঙ্গে মিল রেখেই এটি করেছি, হুসাইন মাল্টিমিডিয়া ডেস্কটপ অ্যান্ড ব্র্যান্ডেড ল্যাপটপ সেলস পয়েন্ট। আমি ডেস্কটপ ল্যাপটপের একটি বিজনেসের এটি ডেমো, মূলত আমার তো কোনো বিজনেস এই মুহূর্তে রানিং নাই, তো আমি এটি দেখাচ্ছি যে এরকম একটি আপনাদের যাদের বিজনেস রানিং আছে তারা এরকমভাবে সুন্দর একটি হোম পেজ তৈরি করে নিতে পারেন বিজনেসের জন্য, যেটিতে আপনারা ইনভয়েস বানাবেন। এটি নেয়ার পরে এখানে কিন্তু ডিজাইন বাই ইসমাইল এবং উপরে একটি ইনভয়েস নামে বাটন দেওয়া আছে, এখানে একটি বাটন ইনভয়েস লেখা আছে। এটি কিন্তু দেখতেও সুন্দর দেখাচ্ছে। এরকম যদি কম্পিউটারে, ডেস্কটপে এরকম একটি যদি আপনার রানিং থাকে আপনার দোকানে, এটি যে কোনো কাস্টমার কিন্তু দেখলে তারও ভালো লাগবে যে না, আপনার দোকানটা একটি ডিসিপ্লিন আছে। এই অবস্থায় আপনার যদি মনে হয় যে আপনি একটি ইনভয়েস বানাবেন, একটি ল্যাপটপ সেল হয়েছে সে কারণে, তাহলে ইনভয়েস এই বাটনটিতে ক্লিক করলে এরকম একটি ইনভয়েস আপনার কিন্তু সামনে চলে আসবে। সেখানে হুসাইন মাল্টিমিডিয়া ডেস্কটপ অ্যান্ড ব্র্যান্ডেড ল্যাপটপ সেলস পয়েন্ট, রংপুর সদর, রংপুর। এখানে আমরা কাস্টমার নাম লিখে দিতে পারবো। ধরুন এখানে আমি কাস্টমার মোহাম্মদ ইসমাইল হুসাইন লিখে এন্টার প্রেস করলাম। আমার মোবাইল নাম্বার 01773 এবং এরপরে এরকম আমার মোবাইল নাম্বার, এবং আমি এখানে প্রোডাক্ট নেম এখানে যা লিখবো, প্রোডাক্ট নেমের এখানে ক্লিকের পরে এই যে একটি কম্বো বক্সের মতো দেখাচ্ছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার এখানে এই 5 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। এখানে ধরুন আসুস ল্যাপটপ কোর i5, আসুস ল্যাপটপ কোর i5 ক্লিক করার সাথে এটি লেখা হয়েছে এবং এটি একজন কিনেছেন, একটি মাত্র কিনেছেন। এটির প্রাইস আমরা দিয়ে দিলাম ধরুন 28,000 টাকা। দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমি কিন্তু 28,000 লেখার সঙ্গে সঙ্গে এখানে টোটাল 28,000 এবং এইখানে কিন্তু সাব টোটাল অ্যামাউন্ট 28,000। 28,000-এর উপরে ট্রান্সপোর্ট চার্জ আছে এখানে 5%, সেটি 1400। 28,000-এ সেটি কিন্তু দেখাচ্ছে 1,400 এবং এই 28,000 এবং 1,400 দুটি যোগ করলে 29,400। এটির আবার গভর্নমেন্ট ভ্যাট 15% যোগ করলে হচ্ছে 4,410। তার মানে আমার এই ল্যাপটপটির গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট হচ্ছে 33,810 টাকা। এটি হচ্ছে আমার এই ল্যাপটপটির প্রাইস এবং আমি এখানে ইন ওয়ার্ডে লিখে দিতে পারি, কিংবা এখানে যদি আরও প্রোডাক্ট বিক্রি করার থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু তোশিবা কোর i3 লিখে প্রোডাক্টের নামগুলো আমরা ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবো। এখানে ধরুন যে এটি দুইটি নিয়েছেন উনি, প্রত্যেকটির দাম 20,000 করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 40,000 এখানে হয়েছে এবং পুরো এই অ্যামাউন্টটি এখানে যোগ হয়েছে। সেই সাথে 5% ভ্যাট এখানে 3,400 টাকা ট্রান্সপোর্ট চার্জ সেটি কিন্তু এখানে যোগ হয়েছে এবং এই 68,000 এবং 3,400 এই দুইটি টাকা যোগ করে এটির 15% গভর্নমেন্ট ভ্যাট এখানে 10,710 হয় সেটি দেখাচ্ছে এবং পুরো অ্যামাউন্ট হচ্ছে 82,110। এটি আমরা ইন ওয়ার্ড এখানে যদি লিখে দেই 82,110 টাকা লিখে দিয়ে আমরা যদি বাইরে কোথাও ক্লিক করতে চাই, কোথাও কিন্তু ক্লিক নিচ্ছে না, কারণ আমি কিন্তু এটিকে এভাবে লক করে লিখেছি।
এটি লক রাখার কারণ হলো যে এখানে শুধুমাত্র প্রোডাক্টের নামগুলো সবাই চেঞ্জ করতে পারবে, কিন্তু এখানে কিছু লিখতে পারবে না কেউ। এবং এই যে যে জায়গাগুলোতে লেখা প্রয়োজন শুধু সেগুলোকে আমি আনলক রেখেছি। এখানে ফর্মুলার জায়গায় কিন্তু কিছু লেখা সম্ভব না, এগুলো কিন্তু কিছু পরিবর্তন করা সম্ভব না। এটি লেখার পরেই যদি মনে হয় যে হ্যাঁ আমার এটি ঠিক হয়েছে, তাহলে আমরা এটি প্রিন্ট প্রিভিউ দেখে নিতে পারি। প্রিন্ট করলে কীরকম হবে, তাহলে এই যে প্রিন্ট নাও নামক যে বাটনটি আছে এটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এই আমার যে ক্যাশ মেমোটি আছে, যে ইনভয়েসটি আছে, সেটি প্রিন্ট দিলে এরকম দেখাবে। এখানে আমি নাম লিখেছি, এখানে দুইটি প্রোডাক্ট, তার দাম এত, এবং এই যে আমি যে কথায় লিখেছি এটি প্রিন্ট দেওয়ার পরে এখানে ম্যানেজার এবং কাস্টমার কিন্তু সিগনেচার করে আমি এই প্রোডাক্টটি সেল দিতে পারি অতি সহজেই, এবং মেমো বানানোর জন্য আমার কিন্তু সময় লাগতেছে না। এই অবস্থায় যদি মনে হয় যে এখানে অনেক লেখা লিখেছি, আরেকটি মেমো বানাতে হবে, তাহলে এখানে নিউ এন্ট্রি নামক যে বাটনটি আছে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন সবগুলো আমার কিন্তু মুছে গিয়ে আবার এখানে কিন্তু নতুন এন্ট্রি দেওয়ার জন্য আবার আমার এখানে হয়তো অন্য কিছু লেখা যাবে, এরকম একটি ফরম্যাট আবার কিন্তু এসে গেছে। এভাবে আমরা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, নিজের কাজের জন্য ছোট ছোট কাজগুলো, এই যেমন এই ইনভয়েসটি যদি একটি দোকানে থাকে, সেই ব্যবসাটির জন্য সে প্রত্যেকটি ইনভয়েস যদি এরকম প্রিন্ট আউট করে দিতে পারে, সে ব্যবসার যে সৌন্দর্য, সেটার যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এবং অফিসিয়াল কাজেও কিন্তু এই ধরনের কাজ করলে তার গ্রহণযোগ্যতা, যিনি করবেন তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি এই প্রজেক্টটি কিভাবে বানিয়েছি, এটি পরবর্তী সময়ে আমরা বিভিন্ন স্টেপে আমরা কিন্তু এর থেকে বড় বড় প্রজেক্ট বানানো শিখব। সেটির জন্য অবশ্যই আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এই অবস্থায় যদি মনে হয় যে না আমার ইনভয়েস করা শেষ, আমি আবার হোম মেনুতে যাব, তাহলে এখানে হোমে ক্লিক করলে আমি কিন্তু এই যে ইন্টারফেসটি আছে এটি কিন্তু আমি নিয়ে এসে আবারও রেখে দিতে পারবো।